শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত আমাদের ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া খোসালপুর আমতা হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্য স্বরূপানন্দ বলছি। বিষয় হচ্ছে ভারতীয় ভেষজ ঔষধ, ভেষজ উদ্ভিদ, ভারতীয় ভেষজ উদ্ভিদ। এর আগে 6টা পাঠ হয়ে গেছে, 5টা পাঠ হয়ে গেছে, এটা বোধহয় 6টা পাঠ চলছে। তবু বলি, ষোড়শ শতাব্দীতে আমরা ধর্মন্তরী লিখেছি। এর আগের ভিডিওগুলো দেখে নেবেন, পট বলা আছে ভারতীয় ভেষজ উদ্ভিদ সম্বন্ধে। ভাব প্রকাশে রত্নমালা সমস্ত মূল্যবান জিনিস শনাক্তকরণে এই মূল্যবান নামগুলিকে নির্বাচন করা হয়েছিল। নামগুলি ব্যবহৃত হয়েছে নিম্নলিখিত বিশিষ্ট বিশেষভাবে চিহ্নিত করতে। যেমন ধরুন, 1. বহিরাকৃতিগত বৈশিষ্ট্য, যেমন শতমূলী, সপ্তপর্ণ, হংসপদী, প্রসারণী ইত্যাদি গাছ। 2. ভৌত বৈশিষ্ট্য, যেমন চিত্রবীজ, ফেনিল, পিচিকা ইত্যাদি। 3. বাস্তু সংস্থানগত বৈশিষ্ট্য, যেমন শৈলজ, জলজ, পাষাণভেদ ইত্যাদি গাছ। 4 হচ্ছে বিস্তৃতি, যেমন খরাসানি, জমানি, মাসাদি, সৌবেলের ইত্যাদি। এবং 5. রোগ নিরামক ব্যবহারে, যেমন কুষ্ঠ, কাশমর্দ, ভেদিনী, কেশরাজ কেশরাজ ইত্যাদি। কিছু উদ্ভিদের নামকরণ করা হয়েছে কোনো ব্যক্তি বা পথ্যের নাম অনুসারে, যেমন বোধিদ্রুম, অশোক, বরুণ, সম ইত্যাদি। সাধারণত শ্লোকে বর্ণিত করা হয়েছে যে উদ্ভিদের প্রথম নামটির নাম তার প্রকৃত নাম এবং অন্য নামগুলি রয়েছে বর্ণনামূলক গুরুত্ব। তারপর এই সব উদ্ভিদগুলিকে তাদের বহিরাকৃতি, গঠন এবং অর্থকরী ব্যবহার অনুযায়ী গোষ্ঠীবদ্ধ করা হয়েছে। ভারতীয় ভেষজ উদ্ভিদকে গোষ্ঠীভুক্ত করার জন্য প্রায় একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছে। রজনীগন্ধু এবং ভাবপ্রকাশ উভয় গ্রন্থে থেকে। এই সম্পর্কে শেষেরটিকে অপেক্ষাকৃত ত্রুটিমুক্ত হিসাবে বিচার করা যেতে পারে। ভাবপ্রকাশে আমরা পাই গুরুত্বপূর্ণ এই ভেষজ উদ্ভিদগুলিকে আমরা এইভাবে শ্রেণীবিভাগ বিভাগ করা হয়েছে। 1. হরিতকাদি বর্গ, হরিতুকি বা অন্যান্য, এবং গোষ্ঠী সাধারণত রেচক এবং সমধর্মীয় ঔষধকে বলা হয়েছে বা রাখা হয়েছে। 2. গুরুকাদি বর্গ, টেনোস্পোরা প্রজাতি বা স্পিসিস। এখানে তিক্ত পানীয় এবং অনুরূপ ঔষধকে রাখা হয়েছে। যেমন বটবর্গ। 3. বট এবং অন্যান্য উদ্ভিদ, বড় বড় গাছরা এখানে অন্তর্ভুক্ত। ফাইকাস এবং বিভিন্ন প্রজাতির নাম এখানে বলা হয়েছে। অম্লরাদি বর্গ, আম এবং অন্যান্য গাছের উদ্ভিদ, ভক্ষণযোগ্য যেগুলো ফল। 5 হচ্ছে পুষ্পাদি বর্গ, ফুলের গোষ্ঠী, সমস্ত অর্থকরী বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে ফুলও কাজে লাগে। এর আগে বলেছি গাছের আয়ুর্বেদ মতে গাছের শিকড় বাকড়, ছাল, ফুল, ফল, পাতা, এমনকি গাছের ফুল থেকে মধু আহরণ করে, মধু নিয়ে আলোচনা করা হয়েছে, ভিডিও ছেড়েছি, ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। সবই আমরা গাছের ওপর নির্ভর, অথচ সেই গাছকেই আমরা ধ্বংস করে কলকারখানা, বড় বড় বহুতল বাড়ি করেছি। কলকাতা 200 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা ক্ষেত্রে,
তারা 200 বছর রাজত্ব করে গেল। এবং শুধু তা নয়, এই হাওড়ার পুল যেটা রবীন্দ্র সেতু বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে হাওড়া কলকাতার সাথে সংযোগ, অত বড় যারা পুল ব্রিজ বানিয়েছে তারা কি বহুতল বাড়ি করতে পারতো না? তাদের হাতে যে 2 তলা 3 তলা পড়েছে, ডবল করে দিন 6 তলা পর্যন্ত বাড়ি। একটা ভাঙতে গেলে ছেনি গাঁইতা ফাইতা শাবল সমস্ত ভেঙে যায় সেই সব বাড়িগুলো। এখন টুসকি মারলে বাড়িগুলো ভেঙে যায়। ভোগবাদী মানুষ ভূমিকম্পলে মরবে, এই তো কিছুদিন আগে তারাপীঠে বহুতল হোটেলে মরে গেল আগুন ধরলে। সব মরবে। ভারতের মাটি কি বলে, পরিবেশ কি বলে শুনুন। পরে বলেছি, পরিবেশ নিয়ে বলেছি। পুষ্পাদি বর্গ বলেছি, ধান্যাদি বর্গ শস্য, ধান গম ডাল, যে শস্য জাতীয় সুটি জাতীয় তাকে বলা হয় ধান্যাদি বর্গ, এরা শস্যের গোষ্ঠী। শাকাদি বর্গ শাকসবজি গোষ্ঠী, ভক্ষণযোগ্য। আর 8 হচ্ছে তৈলাঙ্গী বর্গ, যেসব থেকে আমরা তেল পাই, তৈলগত গোষ্ঠী। তারপর কর্পূরাদি বর্গ, কর্পূর গোষ্ঠী উৎপাদনকারী, ধুনো কর্পূর এইসব এইসব। রজনী ঘণ্টুতে গোষ্ঠীগুলির নামকরণ করা হয়েছে কিছুটা ভিন্ন ধরনের, কিন্তু শ্রেণীবিভাগের পদ্ধতি মোটামুটি একই রকম। অর্থকরী চিকিৎসা সংক্রান্ত উদ্ভিদগুলি নিম্নলি আমরা বলছি, সেটা যেমন 1 গুরুকাদি বর্গ, 2 শতাবাদী বর্গ, 3 প্রপতাদি বর্গ, 4 পিপুলাদি বর্গ, 5 মূলকাদি বর্গ, 6 সালমালাদি বর্গ, 6 7 হচ্ছে প্রাভদ্রাদি বর্গ, 8 হচ্ছে করবীরাদি বর্গ, 9 অমরাদি বর্গ, 10 কণ্ডার্দি বর্গ, 11 সল্লার্দি বর্গ। সল্লা যাকে কাটায় সেটা এই নিয়ে আলোচনার আগে করেছি, আরও করব। রজনীগণ্টু এবং ভাবপ্রকাশ, ভাবপ্রকাশ এতে গ্রন্থে পাওয়া যায় রয়েছে যে যারা উদ্ভিদজাত দ্রব্য ব্যতীত অন্যান্য দ্রব্যের সমন্বয়ের সৃষ্ট কতকগুলি গৌণ গোষ্ঠী আছে। পরবর্তীকালে গ্রন্থাগারগণ ভেষজ উদ্ভিদের শ্রেণীবিন্যাসে তেমন কোনো উল্লেখযোগ্য সংযোজন পাওয়া যায়নি বা করা হয়নি। এটা আমি নিজে করছি। আমি আমার পূর্বজীবনের নাম বেচারামবাগ, বোটানিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান বোটানিক্যাল ভারতীয় উদ্ভিদ নিরীক্ষণ সর্বেক্ষণ বিভাগে ভারতীয় উদ্ভিদ উদ্যানে হাওড়া শিবপুর, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বসছে। মুখ্যমন্ত্রী তো বলেছিল রাইটাসে বসবো, কেন নবান্নে বসছেন? ছি ছি, লজ্জা করে না? শুভেন্দু অধিকারী ভোটের আগে বলেছিল এক করছে এক। যাই হোক, সেদিকে আসবো না। এটা কৌতূহলজনকভাবে লক্ষণীয় যে আধুনিক যুগেও ভেষজ উদ্ভিদের শ্রেণীবিভাগ করা সর্বস্তকুত্তনাস্থিত বিভিন্ন গ্রন্থাগারগণে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেছেন। যেমন আমাদের বোটানিক্যাল সার্ভেতে বলা হয় 1955 বইয়ে থেকে আমরা পাই, সেটা উদ্ভিদজাত ঔষধের শ্রেণীবিভাগ করা হয়েছে। এই উদ্ভিদদের অংশবিশেষ বহিরাকৃতি নীলের উপর ভিত্তি করে, যেমন মূল এবং কন্দজাত ঔষধ, ফলজাত ঔষধ ইত্যাদি। প্র্যাট এবং ওয়াকেন 1951 ঔষধকে শ্রেণীবিভাগ করে গেছেন। তাদের আরোগ্যের ব্যবহারের উপর বহু গণ 1956 ঔষধের শ্রেণীবিন্যাস করেছেন তাদের রাসায়নিক গঠনের ভিত্তিতে। অন্যান্য বিজ্ঞানীরা উদ্ভিদের বিদ্যাগত অবস্থাজনকে ঔষধের শ্রেণীবিন্যাসে বিবেচনা করেছেন। তাহলে উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে ভেষজ উদ্ভিদ সংক্রান্ত কোনো শ্রেণীবিন্যাসই যথাযথ এবং সম্পূর্ণ নয়। প্রাচীনকাল থেকে প্রচেষ্টা চলছে একটি বিজ্ঞানসম্মত সর্বজন স্বীকৃত সঠিক পদ্ধতিকে আরোপ করা, কিন্তু আজও এই অনুসন্ধান সমাপ্ত হয়নি নয়, চলছে।
তবে বলা যেতে পারে যে আমরা ক্রমশ আমাদের লক্ষ্যের দিকে এগুচ্ছি। আমাদের অতি প্রাচীন এবং ঘনিষ্ঠ প্রতিবেশী এবং উদ্ভিদ জগতের যত বেশি করে চিনতে পারবো, বুঝতে পারবো, তাদের জীবনের নানান ক্রিয়াকলাপ যত নিখুঁতভাবে আমরা জানতে এবং অনুভব করতে পারবো, তাদেরকে তাদের অস্তিত্বের এবং সমগ্র এবং শ্রদ্ধাশীল হতে পারবো, ততই আমরা পুরানো সমস্যাটিকে সমাধান করতে পারবো এবং উদ্ঘাটন করতে পারবো প্রয়োজনীয় তত্ত্ব, এবং এই তত্ত্বই হবে আমাদের প্রিয় এই গ্রহটিকে আমরা বসবাসযোগ্য করতে পারবো সুজলা সুফলা আমাদের এই ভারতবর্ষে। এবং আজ এই পর্যন্ত প্রধান উপকরণ হলে মানুষ টিকে থাকা আমরা সম্ভব হবে। আজ